যদি বাংলাদেশ কখনো বেকায়দায় পড়ে, মানুষ যদি বীতশ্রদ্ধ হয়, মানুষ যদি ঘুরে যায়, তাহলে হয়তো ভারত একটা চেষ্টা করবে তার মতন করে আবার সেই তাদের পুরনো অবস্থানে ফিরে যেতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সম্প্রতি পাকিস্তানের হাই কমিশনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী 2 দফা চিঠি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে, যে তারা বন্যার ব্যাপারে বাংলাদেশের পাশে আছে। আজও তিনি চিঠি দিয়েছেন এবং বলেছেন যে তারা এই ব্যাপারে তাদের কার্যক্রম শুরু করতে চায়। পরিষ্কার, এই বন্যা ইস্যুতে পাকিস্তান সহায়তার হাত বাড়াতে চায়, সহযোগিতা করতে চায়, কিন্তু অবশ্যই এর পেছনে আঞ্চলিক রাজনীতি, কূটনীতি আছে। আর সেই বিষয়টি ভারতের কাছে স্পষ্ট হবার পর তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং সেটি কোনো গোপন বিষয় না, প্রকাশ্যেই এসছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমেও সেটি লেখালেখি হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে পাকিস্তান কেন সক্রিয় হলো। আজকে একটা রিপোর্ট ভারতীয় একটি গণমাধ্যম প্রতিদিন, সেখানে লেখা আছে যে হাসিনা সরতেই পাকিস্তানের দূতের সঙ্গে আলোচনা বাড়াচ্ছে বিএনপি। কি মতলব ইসলামাবাদের? সেই খবরে বলা হচ্ছে শেখ হাসিনা সরতেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করছে বিএনপি। ঘন ঘন ইসলামাবাদের প্রতিনিধির সঙ্গে দেখা করছেন খালেদা জিয়ার দলের নেতা কর্মীরা। হাসিনার সরকারের পতনের নেপথ্যে পাকিস্তানের অঙ্গুলি লেহন ছিল বলেও মনে করেন কূটনীতিক বিশ্লেষকরা। দর্শক, বুঝতেই পারছেন যে তার মানে যে হাসিনার পতনের পেছনে পাকিস্তান কলকাঠি নেড়েছে, সেটাও কিন্তু ইঙ্গিত করছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর সূত্রের খবর, শুক্রবার ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতারাও। কি কি বিষয় নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি নেতা আমির খসরু বলেন, দুদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে পারস্পরিক সম্পর্ক শ্রদ্ধা বজায় রেখে একে অপরের সম্পর্ককে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশে এতদিন পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য ছিল, এতে কিছু মানুষ লাভবান হয়েছে। সবার জন্য সমান সুযোগ ছিল না, কিন্তু এখন সেই পরিস্থিতির অবসান ঘটেছে। এতে দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে। তার মানে বোঝা যাচ্ছে যে ইঙ্গিত পরিষ্কার মির্জা ফখরুলের পক্ষ থেকে, যেখানে ব্যবসা বাণিজ্যে শুধুমাত্র ভারতের অংশগ্রহণ ছিল বা অনুপ্রবেশ ছিল, সেখানে অন্য দেশের ছিল না, তার মানে পাকিস্তানের ছিল না। এখন সেটি উন্মুক্ত হবে, কারোর সাথে ভেদাভেদ রাখা হবে না। এটি হলো প্রকাশ্য বক্তব্য, কিন্তু এটি পরিষ্কার যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ভারত শুধু শেখ হাসিনাকে হারায়নি, একই সঙ্গে তারা নিজেরাও হেরে গেছে। এটা সবার কাছেই পরিষ্কার, এবং তারা বোঝার চেষ্টা করছে যে এই পট পরিবর্তনের পর পাকিস্তান এবং চীন, তার দুই আজন্ম শত্রু, তারা কিন্তু ঢুকে গেছে। দুদিন আগে চীনের যে রাষ্ট্রদূত, তিনি দেখা করেছেন মির্জা ফখরুলের সঙ্গে এবং তার পাশে বসে বক্তব্যও দিয়েছেন। সেখানে বলেছেন যে তারা শুধু সরকারের সঙ্গে না, রাজনৈতিক পর্যায়েও যোগাযোগ বাড়াবে, যে যোগাযোগটা এতদিন আওয়ামী লীগের সঙ্গে বাড়িয়েছে। তো এখন তারা বিএনপির সঙ্গে বাড়াবে। তো বিএনপির সঙ্গে বাড়ানোতে উদ্বেগ, উৎকণ্ঠা, কেননা ভারতের পছন্দের দল এবং সরকার হচ্ছে আওয়ামী লীগ। সেখানে বিএনপির প্রতি তাদের আগেও বিশ্বাস ছিল না, এখনো বিশ্বাস নেই, কিন্তু কিছুই করার নেই, কেননা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনটা একেবারেই অপ্রত্যাশিত ছিল, যেটি ভারত কখনো কল্পনাও করেনি। আবার এখন এই আলোচনাও হচ্ছে যে ভারত কেন এইভাবে পরাস্ত হলো, কেন এইভাবে তাদের চোখের সামনে ভারত অন্য বলয়ে ঢুকলো। সে কারণেই কিন্তু ভারতের মোদী সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না রেখে তারা দল এবং ব্যক্তির সঙ্গে সম্পর্ক রেখেছে, এবং তারই খেসারত দিতে হচ্ছে। ভারত যদি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পারত, তাহলে বাংলাদেশে একটি ভালো নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে পশ্চিমারা যেভাবে সক্রিয় ছিল, সেভাবে ভারতও তাদের পাশে এসে দাঁড়াতো। কিন্তু দেখা গেল ন্যাক্কারজনকভাবে ভারত পশ্চিমাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তার আঞ্চলিক স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা এই কথা তুলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করলো, তাদেরকে দূরে সরিয়ে রাখলো এবং বলল যে বাংলাদেশের বিষয়ে তারা দেখছে যে বাংলাদেশ চীনের বলয়ে ঢুকবে না। এই নিশ্চয়তা দিয়ে তারা বাংলাদেশের নির্বাচন তখনকার যেই ক্ষমতাসীন সরকার তাদের মতন করতে দিল, এবং যা হওয়ার তাই হয়েছে। তারা তাদের মতন করে নির্বাচন করেছে, বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। এবং এই পরিস্থিতিটা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হলো, এবং তারা বুঝতে পারলো যে ভারত আসলে জনগণের সঙ্গে নেই, ভারত কেবল মাত্র হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে আছে। এবং তারপরে তো এই 5-6 মাসের মাথায় যে গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকার যখন উল্টে গেল, সাথে সাথে ভারতেরও পতন হলো। এখন অবশ্যই এখন যারা ক্ষমতায় আছেন, অন্তর্বর্তী সরকার বা যারা ক্ষমতায় আসবে সেই বিএনপি, সবাই মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, বা বিএনপির সহযোগী অন্য যারা আন্দোলন করেছে, কারোর কাছেই আর ভারতের গ্রহণযোগ্যতা নেই। ফলে এই অবস্থায় ভারত অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে যে এই পরিস্থিতি তাদের কাছে কাম্য ছিল না, যে হাসিনা সরকারের পতনের পর পাকিস্তান এবং চীন এইভাবে ঢুকে পড়বে। ফলে এখন তাদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই, এবং সেই সুযোগের অপেক্ষায়, যদি বাংলাদেশ কখনো বেকায়দায় পড়ে, মানুষ যদি বীতশ্রদ্ধ হয়, মানুষ যদি ঘুরে যায়, তাহলে হয়তো ভারত একটা চেষ্টা করবে তার মতন করে আবার সেই তাদের পুরনো অবস্থানে ফিরে যেতে। আপাতত যে ভারত ছিটকে পড়লো, এটা মোটামুটি নিশ্চিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।